শিশুকে মানুষ করার একটা শিক্ষা। তারপর দ্বিতীয় শিক্ষা কি? এবার দেখলাম তারা সেটা লেখেনি। আমি একবার ওই যে প্রেস ক্লাবে সমালোচনা করেছিলাম। সেটা হচ্ছে কি, সবাইকে কর্মমুখী শিক্ষা দিতে হবে। আরে শিক্ষা তো কর্মের জন্যই করি আমরা। তাহলে শিক্ষা কর্মমুখী হওয়া মানে হচ্ছে কি তাকে মানুষ হওয়ার শিক্ষা থেকে বঞ্চিত করতে হবে। ওই অলিখিত অংশটুকুই আপনি বলছেন না। অর্থাৎ একজন মানুষকে তো যন্ত্রে পরিণত করো, যেন সে কাজ করতে পারে, সে শুধু ইঞ্জিনিয়ার হয়, সে যেন মানুষ না হয়। আপনি বলছেন আমি তো এটা বলিনি, কিন্তু কার্যক্ষেত্রে এটা বলা হয়। এই যদি আবার বিরোধিতা হচ্ছে ইউজিসির কৌশলপত্র চাপিয়ে দেওয়া হয়েছে। ইউজিসির কৌশলপত্র কি জিনিস? ওটা কৌশলপত্র আসলে নয়, স্ট্র্যাটেজি পেপারের আমরা ভুল অনুবাদ করছি। ওটা হচ্ছে নীতিপত্র। এই যে শ্বেতপত্র বের করছে দেবপ্রিয় ভট্টাচার্য, আমি বলতে শ্বেতপত্র না, এটা কৃষ্ণপত্র। আমি বলছি যে আমরা যেটা করছি সেটা নীতিপত্র, কৌশলপত্র নয়। তারা চাচ্ছে মানুষ কর্মমুখী শিক্ষাই করুক। প্রশ্ন হচ্ছে কখন কর্মমুখী শিক্ষা শুরু করবে। আপনারা দেখেন আগে শুরু করতে অষ্টম শ্রেণীর পরে তাকে ভোকেশনাল ট্রেনিং এ যান, সেখান থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে, বেস ইঞ্জিনিয়ার হয়ে পূর্ণ ইঞ্জিনিয়ার হওয়ার সম্ভাবনা তার আছে। সে কখনো সচিব হতে পারবে না। আচ্ছা, এইটা কি? মানুষকে প্রতারণা করার বহু পথ আছে, তাই না? এটা হচ্ছে একটা পথ। ইঞ্জিনিয়ারদের মধ্যে দুইটা কমিউনিটি দেখেন না, বিএসসি ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। এই যে অজস্র শ্রেণী বিভাজন প্রত্যেক পেশার মধ্যে, সেটা সবাইকে সমান সুযোগ দেওয়ার পরে যদি আপনি সত্যি মেধার ভিত্তিতে মনে করেন যে যে উচ্চমানের সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হবে না, যে নিম্নমানের সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হবে, তাহলে এটাকে মেনে নেওয়া যেত। আপনারা যে স্লোগান দিলেন 4 মাস আগেও, ছাত্ররা আমরা প্রাণ দিলাম, সে কি বলে? কোটা না মেধা। উত্তর হলো মেধা, মেধা। কিন্তু এই মেধাকে ওখানে জিজ্ঞাসার মুখোমুখি করতে হবে। কোন মেধার জোরে আমরা যখন ষষ্ঠ শ্রেণীতে রংপুর ক্যাডেট কলেজে কোচিং করায় ছাত্র ভর্তি করায়, যারা ক্যাডেট কলেজে ঢুকতে পারে তারা মেধাবী, যারা ঢুকতে পারে না তারা মেধাবী নয়। আর তারপরে যারা ক্যাডেট কলেজে যাবে তারা কি পরিমাণ সুবিধা পায়? এই পরিমাণ সুবিধা অন্যরা কেন পাবে না? আমার মেধা নাই, এটা কি আমার জন্য অপরাধ হতে পারে? আমার আমি কেন সেই, তারা হোস্টেলে থাকে, এক হোস্টেলে ধরেন 100 জন করে, 4 হোস্টেলে 400 জন থাকে, কথায় কথায় বললাম। অন্যদের কি সেরকম থাকার অধিকার নাই? তার একটা নকল চাঁদের আলো তৈরি করেছে রেসিডেন্সিয়াল মডেল স্কুল। দেখেন দেশে কিরকম হয়েছে, শুধু কিন্ডার গার্ডেন নয়, এই যে অজস্র নানা প্রকারের শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে। আমি জানি আপনাদের চোখ পড়ে আছে মাদ্রাসার দিকে। এই যে মাদ্রাসাগুলোই দেশের ধ্বংসের কারণ। মাদ্রাসাগুলো দেশের খুব উন্নতি করছে এটা আমি বলছি না, কিন্তু আপনি নিজে যে নতুন নতুন বৈষম্য করছেন, প্রদীপের নিচে তাকে অন্ধকার, সেটাকে যদি আপনি কোনো প্রশ্ন না করেন, অন্যকে প্রশ্ন করার নৈতিক অধিকার আপনার থাকে না। আপনি অন্যটাই করছেন। মাদ্রাসা যারা যায় তারা তাদের নিজস্ব কারণ আছে, সে কথা বলার আগে আপনি যে কিন্ডার গার্ডেন আর ক্যাডেট কলেজ তৈরি করেছেন, আপনাকে তো জাতির সামনে একটা প্রশ্ন দিতে হবে। এটা একটা নবীন মোর্শেদ একটা ভালো কথা বলেছেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয় হওয়ার ফলে আমাদের অনেক নারী শিক্ষার্থী যারা আগে বিদেশে যাওয়ার ভয় আর পড়তোই না, তারা এখন পড়তে পারছে। প্রত্যেক জিনিসের একটু উপকার তো আছেই। কিন্তু আমি যদি সমগ্র দেশের শিক্ষা ব্যবস্থার কথাই বলি, আপনারাই বলুন, শিক্ষাকে যদি আমরা অভিজ্ঞতা হিসেবে দেখি, ধরুন 20 বছর শিক্ষা একজনকে নিতে হয়। শিশুর বয়স 5 শুরু করলে 25 বছর পর্যন্ত আপনি শিক্ষা জীবন চালাবেন। তাহলে তাকে আমরা 3 ভাগে ভাগ করি। একটা হলো ভিত্তি বা প্রাথমিক শিক্ষা, আরেকটা মধ্য শিক্ষা বা মাধ্যমিক শিক্ষা, তারপর আরেকটা উচ্চ শিক্ষা বা বলে টারশিয়ারি শিক্ষা। শিক্ষা 1, 2, 3 স্তরে ভাগ থাকে। আপনি যখন অধিকার বলবেন, কতটুকু অধিকার বলবেন? জাতিসংঘ যেভাবে কৌশলগতভাবে বলেছে 1948 সালে, সেটা হচ্ছে আপনার প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা আমরা যেটা বলি, এইটা অবৈতনিক হবে এবং একেবারে নিচের প্রাথমিক শিক্ষাটা বাধ্যতামূলক হবে। তারপরে বলছে যে পেশাগত বৃত্তিগত শিক্ষা, আপনার ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, কৃষিবিদ হবেন, সেই সমস্ত শিক্ষাক্ষেত্রে বলছে ওটা ফ্রি হবে না। কারণ ওটাকে বলছে কিন্তু সবার জন্য, যে নিতে চায় তার জন্য এটা অবাধ হবে। কথার মধ্যে চালাকি আছে, উইল বি জেনারেলি অ্যাভেলেবল। কোনো মেধার প্রশ্ন তোলে নাই, শুধু এখানে না বলে চুপ করে থেকে সে বলেছে টাকার প্রশ্নটা আছে, টাকা দিতে পারলে পড়তে পারবেন, টাকা না পারলে না। মেধা কোনো ভিত্তি নয়। তো যেখানে মেধা উচ্চ মাধ্যমিকের পরেও কোনো কাউকে ভর্তি না করার কোনো বিধান হতে পারে না, তাহলে আপনি ষষ্ঠ শ্রেণীর পরে কি করে মেধার ভিত্তিতে কাউকে ক্যাডেট কলেজে নিয়োগ করেন? দেশে ক্যাডেট কলেজ সৃষ্টি করার বৈধতা কোথায়? এটা বৈষম্য সৃষ্টি করা। ক্যাডেট কলেজে যে সুবিধা দেওয়া হয় সেটা সমস্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দিতে হবে। আপনি বললেন যে আগের দিকে অধ্যাপক মামুনুর বলছিলেন যে ইন্টারমিডিয়েট কলেজ এবং অনার্সকে একসাথে রাখা যাবে কিনা, কিন্তু আমাদের যেখানে অনার্স পড়ানো, এটা কি? এটা উচ্চশিক্ষা? এটা হচ্ছে মধ্যশিক্ষা প্রকৃত প্রস্তাবে, পেশাগত এবং কারিগরি শিক্ষা।
আমরা যে মেডিকেল কলেজে এমবিবিএস ডিগ্রি করি, প্রথম ডিগ্রি অথবা আইনের ডিগ্রি করি, এগুলো সবই বৃত্তিমূলক এবং পেশাগত শিক্ষা। এটাকে উচ্চশিক্ষা বলা হচ্ছে উচ্চশিক্ষার অপমান করা। এরপর উচ্চশিক্ষা আছে, প্রত্যেক বিদের উচ্চশিক্ষা আছে। এই জন্য যে পেশাগত এবং বৃত্তিগত শিক্ষা জাতিসংঘ ৮০ বছর আগে যে মানদণ্ড, নৈতিক মানদণ্ড, আইন নয়, স্থাপন করেছে, তা হচ্ছে এখানে মেধার প্রশ্ন তোলা যাবে না। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে সুযোগ দিতে হবে, কোনো মেধার প্রশ্ন তোলা যাবে না। তবে সুযোগটা তার নিজের পকেটে টাকা দিয়ে করতে হবে, এটাই ইমপ্লিসিটলি বলা হয়েছে। সেখানে একমাত্র এক্সক্লুশন ক্রাইটেরিয়া হচ্ছে আপনাদের পড়াশোনা থেকে যেতে পারবেন না। শুধু প্রাথমিক শিক্ষা নয়, উচ্চ মাধ্যমিক কিন্তু শিক্ষা হবে সম্পূর্ণ অবৈতনিক। তবে প্রাথমিক শিক্ষা না দিলে মা বাবাকে দণ্ডিত করা যাবে। দ্বিতীয় কথা হচ্ছে, তবে উচ্চ মাধ্যমিক মধ্যে মা বাবা যদি পড়াতে চায়, কোনো পয়সা খরচ করতে হবে না, তবে না পড়ালে তার বিরুদ্ধে মামলা করা যাবে। এই জাতিসংঘের সার্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্রের ২৬ ধারা ৩ নম্বর উপধারায় বলা আছে, কোন ধরনের প্রাথমিক বিদ্যালয়ে শিশু যাবে সেইটা মা বাবাই নির্ধারণ করবে। এটা ইউরোপের জন্য হয়েছে। ধর্মীয় বিদ্যালয়ে যাবে না রাষ্ট্রীয় বিদ্যালয়ে যাবে সেটার জন্য। আমরা তো ৩৫ রকমের প্রাথমিক বিদ্যালয় করেছি, কিন্তু আপনাদের যে দাবিপত্রে জিজ্ঞাসা করেছেন অমুকগুলিকে প্রাক প্রাথমিক শিক্ষা বলে যে গণ্য করা হচ্ছে, প্যাগোডা ভিত্তিক, গির্জা ভিত্তিক, মসজিদ ভিত্তিক, মন্দির ভিত্তিক, এখানে আসল উদ্দেশ্য হচ্ছে মসজিদ ভিত্তিক থেকে বাতিল করার কথা বলছেন। ওইটাকে জায়েজ করার জন্য প্যাগোডা, মন্দির ইত্যাদি কথা লিখেছে। না, বোঝা যাচ্ছে কি? অর্থাৎ এই যে আপনার যে ইমপ্লিসিট একটা ভূতকে আপনি তাড়িয়ে চলেছেন। আমার কথা হচ্ছে, শিশু যদি বাড়িতে পড়ে জাতিসংঘের মতে, এইটা মা বাবা বলতে পারবেন যে আমি তাকে এখানে পড়াবো। তাকে কোনো না কোনোভাবে আপনাকে পড়াতে হবে, তাকে কোনো না কোনোভাবে শিক্ষিত করতে হবে, এটাই হচ্ছে দাবি। আইনগতভাবে বলা হচ্ছে এটা আবশ্যক হবে। এই প্রাথমিক শিক্ষার মেয়াদ পৃথিবীর সব দেশে, আমি বহু জায়গায় বলেছি যে ৬ বছর পর্যন্ত প্রাথমিক শিক্ষা বলা হয়। এই যে ভিয়েতনামের উদাহরণ দেওয়া হলো, ভিয়েতনামে কিন্তু ৬ বছর প্রাথমিক শিক্ষা, জাপানে ৬ বছর, কানাডার ৬ বছর। পৃথিবীর আমি যত দেশকে জানি, ব্রিটিশ উপনিবেশগুলি ছাড়া আর সব দেশেই প্রাথমিক শিক্ষা ৬ বছর। কিন্তু আমাদের এখানে ৫ বছর করলো কেন? এইটা আমাদের কোনো শিক্ষাবিদকে জিজ্ঞাসা করতে আমি শুনিনি। আরেকটা হচ্ছে এই ধরনের, এইটা হচ্ছে একদম প্রাথমিক শিক্ষা মানে হচ্ছে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা। প্রাথমিক শব্দের অর্থ হচ্ছে কি? ফান্ডামেন্টাল এডুকেশন। এলিমেন্টারি এডুকেশন হচ্ছে ৬ শ্রেণী পর্যন্ত, ১২ শ্রেণী পর্যন্ত ফান্ডামেন্টাল এডুকেশন। আবার বলছি, জাতিসংঘ বলছে ৬ শ্রেণী পর্যন্ত আপনার পড়াতে কোনো পয়সা খরচ করতে হবে না, দ্বাদশ শ্রেণী পর্যন্ত কোনো পড়াশোনার জন্য খরচ করতে হবে না। সেখানে মেধার প্রশ্ন নাই, আপনি শুধুমাত্র কোন স্কুলে যাবেন সেটা অ্যাভেলেবিলিটির উপর নির্ভর করে। তো সমাজ যদি রাষ্ট্র তৈরি না করে, রাষ্ট্র এবং সমাজ যদি স্কুল তৈরি না করে, তাহলে আমি পড়াবো কোথায়? সেই বই যদি আমি না পড়ে থাকবো। রবীন্দ্রনাথ ঠাকুর ৩ বছর ৪ বছর বয়সে পড়ার থেকে ওরিয়েন্টাল সেমিনারিতে পড়তেন, তারপরে বলি আমার স্কুলে যেতে ভালো লাগে না। তাকে বাড়িতে বাবা পড়িয়েছে ১০ জন টিউটর রেখে। মুঘল বাদশাহ শাহজাদাদের যেভাবে পড়ানো হতো, রবীন্দ্রনাথকে সেভাবে পড়ানো হয়েছে। তো রবীন্দ্রনাথকে কারো চেয়ে কম শিক্ষিত? কিন্তু স্কুলে যাননি, কোনো পরীক্ষা দেন নাই। আমি এই জন্য বলছি, মা বাবাই নির্ধারণ করবে শিশু কোন স্কুলে যাবে। তিনি মসজিদ ভিত্তিক স্কুলে গেলে আপনার এটা আপত্তি করার কি আছে? আপনি সেখানে ৫টা পয়সা দিচ্ছেন না। আসল কথা হচ্ছে কি, শিক্ষার সুযোগ সবার থাকতে হবে, আছে কিনা। এখন শিক্ষার বিষয়বস্তু কি হবে সেটার কথা আমি আসছি। এরপরে হচ্ছে শিক্ষা, কারিগরি শিক্ষা, পেশাগত শিক্ষা, যেটা আপনার কর্মমুখী শিক্ষা বলছেন। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সেটা কখন শুরু হবে? সেটা কি শিশু নবম শ্রেণী থেকে শুরু হবে, যেমন আমাদের এখানে করেছে? নবম শ্রেণীতে বিজ্ঞান, বাণিজ্য, মানবিক বিভাগ। পৃথিবীর কোনো দেশে তো এটা নেই। ভারতে আসে একাদশ শ্রেণী থেকে, কারণ ভারতও নয় উপনিবেশিক দেশ আমাদের মতো, আর একটু এগিয়ে আছে। কলকাতা ৮৪ নম্বর বিজ্ঞান শহর তো অকারণে হয়নি, একটু এগুনো আছে। তো ভারতও একাদশ শ্রেণীতে শুরু করতে বলে আমাকে করতে হবে। বিলেত আমেরিকায় তো ত্রয়োদশ শ্রেণীর আগেই বিভাজন নাই, তারপরেও ২ বছর প্রস্তুতি থাকে, প্রাক মেডিকেল, প্রাক ইঞ্জিনিয়ারিং। শুধু গরিবের দেশকে গিনিপিগ হিসেবে ব্যবহার করছেন আপনি। এটা তো বর্ণবাদ, এতে শ্রেণী হিংসা শুধু নয়, জাতিগত বর্ণগত হিংসা। অথচ আমাদের বুদ্ধিজীবীদের মধ্যে সেটা বোঝার ক্ষমতাও নেই। আমি এভিডেন্স থেকে বলছি, কেউ এরকম প্রতিবাদ করেছে আমাকে একটা দেখেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৫৯ সাল থেকেই শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট আছে। তারা কি ওখানে কি করে? তারা ভাত খায়, আর তো কিছু করে না, তাই না? এই হচ্ছে বিশ্ববিদ্যালয়। তারপরে এই যে আইবিএ করেছে, এটা হচ্ছে আমেরিকান সেই শিক্ষানীতির অংশ। তা নিয়ে আপনার আইবিএ তো ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্বাধীন হিসেবে বিল্ডিং যেমন একটু চকচকে করেছে, তা করে। কত রকমের যে এক্সপেরিমেন্ট চলছে। সবচেয়ে মজার এক্সপেরিমেন্ট ছিল গার্হস্থ্য অর্থনীতি কলেজ নিয়ে। সম্প্রতি সেদিক দিয়ে যাচ্ছিলাম, আমার গাড়ি নেই তো অন্যের গাড়িতে যাচ্ছিলাম, হঠাৎ দেখি কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স।
গার্হস্থ্য অর্থনীতি কলেজের নাম বদলাই দিছে, আলহামদুলিল্লাহ। আমি বললাম যে আমি বহুদিন বলেছি গার্হস্থ্য অর্থনীতি কি, সে শুধু মেয়েরা সেলাই শিখবে, রান্না শিখবে, শিশু প্রতিপালন শিখবে। আরে একটা সাবজেক্টের নাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল আর্ট, ওটা যে আর্টস লিখতে হয় সেটাও তারা জানে না, হিউম্যান সায়েন্সেস লিখতে হয় সেটাও জানে না। তারা না জানে ফরাসি, না জানে ইংরেজি, বাংলা তো জানেই না। তো সুতরাং জানেন, এরা আবার ইংরেজিতে লিখছে, বাংলা হরফে লিখছে কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেটকে ঘোড়ার ঘাস কাটে? এগুলো মূর্খ লোক দিয়ে কি করে বিশ্ববিদ্যালয়ে চলবে আমি বুঝতে পারি না। আচ্ছা, তারা একটা ইংরেজি শব্দের বাংলা করতে পারে না, অ্যাপ্লাইড সায়েন্স হিউম্যান সায়েন্সের বাংলা করতে পারে না। এই হচ্ছে আমাদের দেশের শিক্ষার দুরবস্থা। এই জন্যই বলেছি, অকারণে বলিনি, আমাদের দেশে কোনো উচ্চশিক্ষা নেই। উচ্চশিক্ষা থাকে গিয়ে এই ধরনের অশিক্ষা কুশিক্ষা হয়, অশিক্ষিত থাকা ভালো কুশিক্ষিত হওয়ার চাইতে। এক অন্ধ আমাদের মতো হাজার হাজার অন্ধকে পথ দেখাচ্ছে, সবাই একসাথে গর্ত করছি, তাই না? এই হচ্ছে